বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত অনলাইন প্রাইভেট ব্যাচের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স তৃতীয় বর্ষ এবং বিবিএস পাস কোর্স ডিগ্রির পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। ষষ্ঠ অধ্যায় প্রবলেম C11 বোর্ড কোশ্চেন 2020 সাল। তাহলে এই অঙ্কটা বিগত 16 সাল এবং 12 সালেও কিন্তু পরীক্ষায় আসছে, আবার 20 সালেও এখানে দেখা যাচ্ছে এই অঙ্কটাই আসছে। আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। মেইজি ইস্টার্ন কর্পোরেশন অফ জাপান হ্যাজ টু রিজিওনাল ডিভিশন উইথ হেডকোয়ার্টার ইন ওসাকা অ্যান্ড ইয়োকোহামা। দুইটা স্থানে তাদের দুইটা ডিভিশন রয়েছে জাপানের। সিলেক্টেড ডাটা অন দ্য টু ডিভিশন অ্যাজ ফলো। ওসাকা এবং ইয়োকোহামার যে ডিভিশন দুইটার ডাটা তথ্যগুলো নিচে আমাদেরকে দিয়ে দিছে। প্রথমে দেওয়া আছে সেলসের টাকা আছে। ওসাকাতে সেলসের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকা, ইয়োকোহামাতে সেলসের পরিমাণ হচ্ছে 90 লক্ষ টাকা। নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 2,10,000, 7,20,000 টাকা এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 10,40 লক্ষ টাকা। এই ডাটা তিনটি দিয়ে আমাদেরকে আবার তিনটা রিকোয়ার করতে বলছে। রিকোয়ার নাম্বার এ, কম্পিউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ROI বের করো ফর ইচ ডিভিশন, অর্থাৎ ওসাকা এবং ইয়োকোহামা উভয় ডিভিশনের জন্যই আমাদেরকে ROI বের করতে হবে। রিকোয়ার বি, অ্যাজুম দ্যাট ধরে নাও দ্য কোম্পানি ইভ্যালুয়েটস পারফরমেন্স ইউজিং রেসিডিয়াল ইনকাম অ্যান্ড দ্যাট দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। কম্পিউট দ্য রেসিডিয়াল ইনকাম ফর ইচ ডিভিশন, অর্থাৎ ধরে নিতে বলছে যে কোম্পানির যে দুইটা ডিভিশন আছে উভয় ডিভিশনে রেসিডিয়াল ইনকামের যে পারফরমেন্সটা এটা তারা মানদণ্ড বা সমতুল্যতার জন্য ব্যবহার করে। এখন আমাদেরকে 15% রেট অফ রিটার্ন দেওয়া আছে, তো 15% রেট অফ রিটার্ন ব্যবহার করে উভয় ডিভিশনের রেসিডিয়াল ইনকামটা কত সেটা বের করতে বলছে। এবং সি নাম্বার বলছে ইজ ইয়োকোহামাস গ্রেটার অ্যামাউন্ট অফ রেসিডিয়াল ইনকাম অ্যান্ড ইন্ডিকেশন দ্যাট ইট ইজ বেটার ম্যানেজড, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। এখানে বলছে যে ইয়োকোহামার যে ডিভিশনটা রয়েছে এটা রেসিডিয়াল ইনকামের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ইন্ডিকেশন নির্দেশ করে যে ইট ইজ বেটার, অর্থাৎ ওসাকার চাইতে ইয়োকোহামাটা বেটার। কেন বেটার এটা আমাদেরকে এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে বলছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা একটা একটা করে রিকোয়ারমেন্টের সলিউশন করব। রিকোয়ার ওয়ানে বলছে ROI রিটার্ন অন অ্যাসেটস বের করার জন্য। তো রিটার্ন অন অ্যাসেটসের সূত্র আমরা গত ক্লাসে দেখছি, ওই সূত্র ব্যবহার করে ওসাকা এবং ইয়োকোহামা দুইটা ডিভিশনেরই ROI নির্ণয় করব। প্রথমে আমরা রিকোয়ার এ দিয়ে সূত্রটা লিখে নিব। ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেহেতু অঙ্কে আমাদের মার্জিন টার্নওভার আলাদা করে চায় নাই, তাহলে আমরা নর্মালি যে সূত্র দ্বিতীয় সূত্রটা ব্যবহার করে অঙ্ক করে ফেলতে পারি। তাহলে আমরা দেব উপরে নেট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস
অপারেটিং অ্যাসেটস গুণন 100। এখন আমাদের ডিভিশন আছে দুইটা ডিভিশন আমরা আলাদা আলাদা করে বের করব। প্রথমে এখানে আমরা লিখতে পারি ডিভিশন ওসাকা সমান ডিভিশন ওসাকার নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে আমাদের 2,10,000 ভাগ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 10 লাখ গুণন 100। এটা যদি আমরা পুরোটা একবারে ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু আমাদের একবারে রেজাল্ট চলে আসবে। তাহলে 2,10,000 ভাগ হচ্ছে 10 লাখ গুণন 100% করলে আসে রেজাল্ট 21%। এটা হচ্ছে ওসাকা ডিভিশনের ROI। এরপরে একইভাবে আমরা আবার ডিভিশন ইয়োকোহামা বের করব সমান নিট অপারেটিং ইনকাম আমাদের প্রশ্নে দেওয়া আছে 7,20,000 টাকা এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসের মান দেওয়া আছে 40 লাখ গুণন 100। 7,20,000কে 40 লাখ দিয়ে ভাগ পার্সেন্ট চলে আসে আমাদের 18%। এটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস ROI। রিকোয়ার্ড 2তে আমাদের কাছে জানতে চাইছে রেসিডিয়াল ইনকাম। তো রেসিডিয়াল ইনকাম বের করার সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা থেকে মাইনাস করতে হবে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। কিন্তু প্রশ্নে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম কোথাও দেওয়া নাই। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম আমাদেরকে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার নিয়ম হচ্ছে অ্যাভারেজ অপারেটিং যে অ্যাসেটস দেওয়া আছে এটাকে গুণ করতে হবে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15% যেটা প্রশ্নে দেওয়া আছে। এটা বের করে নিয়ে তারপর আমাদের অঙ্ক করতে হবে। তো এটা যদি আমরা সূত্র বসায় ওয়ার্কিং করে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটু জায়গাও বেশি লাগবে, সময়ও বেশি লাগবে এবং করতেও একটু ঝামেলা পোহাইতে হবে। তো এটা আমাদের জন্য সবচাইতে বেটার হয় আমরা যদি বইয়ের মতো করে ছক করে দিই। ছকে করলে আমাদের জন্য এটা অনেক কি হবে, সুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব এটা ছকে করার জন্য, কারণ ছকে করলে এই ঝামেলাটা আমাদের হচ্ছে না। তো চলো আমরা তাহলে একটু ছকটা কেটে নিই। তাহলে রিকোয়ার বিতে রেসিডিয়াল ইনকাম বের করব আমরা ছকের মাধ্যমে। আমরা ছকটা কেটে নিয়েছি। এখানে একটা পার্টিকুলার্সের জন্য ঘর থাকবে, পাশাপাশি ডিভিশন ওসাকা এবং ইয়োকোহামা দুইটার জন্য আলাদা দুটি টাকার ঘর থাকবে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। তো এই জন্য আমাদের লাগবে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। সেই ক্ষেত্রে আমরা এখানে আগে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসটা নিয়ে নিচ্ছি। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 লক্ষ টাকা আর ইয়োকোহামাতে আছে 40 লাখ টাকা। এই টাকাটা আসলে আমাদের অঙ্কে কিন্তু মূলত লাগবে না, এটা ডাটা তথ্য হিসাবে এটা আমাদের উপরে থাকবে। এখন আমরা মূল অঙ্কে যাচ্ছি। মূল অঙ্ক হচ্ছে নিট অপারেটিং ইনকাম, এটা বের করতে হবে। এই নিট অপারেটিং ইনকাম থেকে মূলত আমাদেরকে লেস করতে হবে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। তো নিট অপারেটিং ইনকামটা আগে আমরা বসাই দিই। নিট অপারেটিং ইনকাম আমাদের ওসাকাতে দেওয়া আছে 2,10,000 আর এটাতে আছে 7,20,000। এই নিট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকামটা মাইনাস, তাহলেই পাওয়া যাবে আমাদের রেসিডিয়াল ইনকাম। এখানে রেসিডিয়াল ইনকাম বের হবে রেসিডিয়াল ইনকাম। এখন এই যে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম এইটাই হচ্ছে মূল বিষয়। এটা বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন নর্মাল রেট অফ রিটার্ন।
তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমরা উপরে এখানে লিখে রাখছি। এটাকে আমরা যদি এ ধরি, তার মানে এই এ কে যদি নর্মাল রেট অফ রিটার্ন 15% দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে কিন্তু মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের হয়ে যাবে। অর্থাৎ এই 10 লাখের 15%, তাহলে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম হচ্ছে 1,50,000। আর এই পাশে এ হচ্ছে 40 লাখ, 40 লাখের 15% হচ্ছে 6 লাখ। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। এখন এই নিট অপারেটিং ইনকাম 2,10,000 থেকে 1,50,000 মিনিমাম রিকোয়ার্ড ইনকাম মাইনাস করলে 60,000 টাকা রেসিডুয়াল ইনকাম। এই পাশে রেসিডুয়াল ইনকাম আসে 1,20,000। এটা কিন্তু রিকোয়ার্ড টু রেসিডুয়াল ইনকাম, অর্থাৎ রিকোয়ার্ড টুর অ্যান্সার। রিকোয়ার বির পর এখন আমরা আসলাম রিকোয়ার সিতে। রিকোয়ার সিতে বলছে যে ইজ ইয়োকোহামাস গ্রেটার অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইনকাম অ্যান্ড এডিশন দ্যাট ইজ বেটার ম্যানেজড। এক্সপ্লেন, ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ একটা বিশাল কমেন্টের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করে দেখাইতে বলছে। আমাদের রিকোয়ার বি করার পর আমরা দেখলাম যে ওসাকার চাইতে ইয়োকোহামার কি রেসিডুয়াল ইনকামটা একটু বেশি। এখানে প্রশ্ন বলে দিছে যে এডিশন অতিরিক্ত আছে, এখন এটাকে এক্সপ্লেন করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। তো আমরা যদি একটু রিকোয়ার্ড সির ব্যাখ্যাটা পড়ে দেখি যে আসলে এখানে কি বলছে। ইয়োকোহামা ডিভিশন ইজ সিম্পলি লার্জার দেন ওসাকা ডিভিশন, যে সিম্পলি সাধারণভাবে ওসাকা ডিভিশনের চাইতে ইয়োকোহামা ডিভিশন একটু লার্জার বলতে বোঝাচ্ছে রেসিডুয়াল ইনকামটা বেশি। অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে ওয়ান উড এক্সপেক্ট দ্যাট ইট উড হ্যাভ এ গ্রেটার অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইনকাম। যার কারণে অর্থাৎ ইয়োকোহামার দেখো সেলসের পরিমাণ বেশি, নেট ইনকাম বেশি, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসটাও বেশি, অর্থাৎ ইয়োকোহামার তথ্যগুলোই ছিল বেশি, ডাটা পরিমাণটা বেশি। এই সমস্ত কারণে ইয়োকোহামা ডিভিশনের যে রেসিডুয়াল ইনকাম, এই জন্য এটা একটু বেশি হয়েছে। তো রেসিডুয়াল ইনকাম ক্যান নট বি ইউজ টু কম্পেয়ার দ্য পারফরমেন্স অফ ডিভিশন অফ ডিফারেন্ট সাইজ। বিভিন্ন সাইজের ডিভিশনের মধ্যে কোন ডিভিশনের পারফরমেন্সটা বেটার, এইটা রেসিডুয়াল ইনকামের ওপর কি করে না, নির্ভর করে না, বা রেসিডুয়াল ইনকাম সেটাকে কম্পেয়ার করতে পারে না। লার্জার ডিভিশন উইল অলমোস্ট অলওয়েজ লুক বেটার, অর্থাৎ বড় ডিভিশন যেটা থাকবে সেটা সবসময় দেখতে বেটার মনে হবে। ইনফ্যাক্ট, কিন্তু বস্তুত, ইন দিস কেস অ্যাভব, ওপরের যে কেস এখানে যেটা দেখা যাচ্ছে, দ্য ইয়োকোহামা ডিভিশন ডাজ নট অ্যাপেয়ার টু বি অ্যাজ ওয়েল, যে ইয়োকোহামা ডিভিশনটা কিন্তু ভালো ডিভিশন না অ্যাজ দ্য ওসাকা ডিভিশন, ওসাকা ডিভিশনের চাইতে। এখানে নোট ফর্ম পার্ট এ, অর্থাৎ রিকোয়ার এতে যেটা দেখা যাচ্ছে যে ইয়োকোহামা হ্যাজ অনলি 18% ROI অ্যাজ কম্পেয়ার টু 21 ফর ওসাকা। মূলত হচ্ছে রিকোয়ার ওয়ানে যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে যত পরিমাণ ইনভেস্ট করছে তার উপরে তার আয়ের হারটা কত। তো ওসাকা ডিভিশন যে পরিমাণ ইনভেস্ট করছে সেখান থেকে তার আয়ের হার হচ্ছে 21%, আর ইয়োকোহামার যে পরিমাণ ইনভেস্ট করছে সেখান থেকে তার আয়ের হার হচ্ছে মাত্র 18%। তার মানে বিনিয়োগের চাইতে আয়ের হার যারটা বেশি থাকবে সেই ডিভিশনটাই কি বেটার পারফরম্যান্স। তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইয়োকোহামা ডিভিশনটা লার্জার ডিভিশন হলেও পারফরম্যান্সের দিক থেকে ইয়োকোহামা ডিভিশনের চাইতে ওসাকা ডিভিশনের পারফরম্যান্সটা অনেক বেটার। তো এই ধরনের আমাদের একটা মন্তব্য এক্সপ্লেন করে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। রিকার্সিতে আমরা একটু শর্ট করে এটার এক্সপ্লেনেশন দিতে পারি এভাবে যে ইয়োকোহামা ডিভিশনটা বেটার নয়, তাই এখানে আমরা লিখব নো, কারণ এটা বিবেচনা করা হয়েছিল রেসিডুয়াল ইনকাম দিয়ে। তাই আমরা এখানে লিখে দিব যে রেসিডুয়াল ইনকাম ক্যান নট বি
ইউজড টু কম্পেয়ার, অর্থাৎ রেসিডুয়াল ইনকামকে কখনো কি করা হয় না, কম্পেয়ার করা হয় না পারফরমেন্সের ক্ষেত্রে। তাই দ্য পারফরমেন্স অফ ডিভিশন অফ ডিফারেন্ট সাইজ, অর্থাৎ বিভিন্ন বিভাগের মধ্যে দিতে পারি বা বিভিন্ন সাইজের মধ্যে কম্পেয়ার করার জন্য রেসিডুয়াল ইনকাম ব্যবহার করা হয় না। তো রেসিডুয়াল ইনকাম যদি আমরা ইউজ না করি সেই ক্ষেত্রে আমাদেরকে আরওআইকে বিবেচনা করতে হবে। আমরা নোট নাম্বার 1 অর্থাৎ রিকোয়ার 1 থেকে যদি বিবেচনা করি, অর্থাৎ রিকোয়ার 1 থেকে পাই যে দ্যাট ইয়োকোহামা ডিভিশনের চাইতে ওসাকা ডিভিশনের কিন্তু আরওআইটা বড়, তাই ওসাকা ডিভিশনটাই কিন্তু বেটার। তাহলে আমরা এখানে লিখব ইয়োকোহামা হ্যাজ অনলি 18% আরওআই, কিন্তু অপরদিকে অ্যাজ কম্পেয়ার অর্থাৎ বিপক্ষে রয়েছে টু 21% আরওআই ফর ওসাকা। তাই এক্ষেত্রে ইয়োকোহামার চাইতে ওসাকাটাই কিন্তু বেটার। তো এইভাবে আমরা শর্ট করে কিন্তু নোট দিয়ে দিতে পারি। বইয়ের নোটটা একটু বড়, আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা একটু শর্ট করে এই নোটটা কিন্তু ব্যবহার করতে পারি। আশা করি আজকের অঙ্কটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।